যাক, লাইভ হইছে, আলহামদুলিল্লাহ। এই ফেসবুকবাসী যারা আছো, তোমাদের কাছে আসতে পারতেছিলাম না। মার্ক জুকারবার্গ আমাকে আসতে বাধা দিচ্ছিল এতক্ষণ, এখন ঠিক হয়েছে আশা করি। ওকে, ঠিক আছে, চলো তো শুরু করবো আমরা ইনশাল্লাহ আগামী বৃহস্পতিবার থেকে। গতকালকে স্থিতটি শেষ করে ফেলার প্ল্যান ছিল, তারপরে দেখলাম যে আরেকটা ক্লাস হলে ভালো হয়। আরেকটা ক্লাস বলতে আমরা কালকের কন্টেন্টগুলো একটু বেশি হয়ে গেছিলো, তো এর জন্যে খুব বেশি প্রেশার না নিয়ে আজকে আমরা শেষ করতেছি। ইনশাল্লাহ আগামী বৃহস্পতিবার আমরা চলতরিৎ শুরু করে ফেলতে পারবো, ঠিক আছে? তো ছোট্ট টপিক বাকি আছে। আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেইটা হচ্ছে, প্রথমে দেখো, দুইটা পরিবাহীর মধ্যে আধান বন্টন। এই টপিকটা থেকে আমাদের সিকিউ প্রবলেম দেয়, অ্যাডমিশনেও প্রশ্ন কিন্তু আসে। খুবই সহজ জিনিস। মনে করো দুইটা পরিবাহী গোলক তোমার কাছে আছে। দুইটা পরিবাহী গোলক, সো দুইটা গোলকে ভিন্নভাবে চার্জিত করা। একটা গোলকে মনে করো 10 কুলম্ব, আরেকটা গোলকে আছে হচ্ছে 20 কুলম্ব। তাহলে যখন এই দুইটা গোলককে তুমি কোনো একটা পরিবাহী তার দিয়ে সংযুক্ত করবা, তখন চার্জ কোন দিক থেকে কোন দিকে ফ্লো হবে, এই রিলেটেড পড়াশোনাগুলো আমরা এখন করব। সো দুইটা পরিবাহীর মধ্যে আধান বন্টন কিভাবে হয় সেই জিনিসগুলো আমরা এখন দেখব। কথা কি বুঝছো কিছু? কথা কি কিছু বুঝেছো? দেখো বুঝাচ্ছি, খেয়াল করো। মনে করো আমাদের কাছে এরকম একটা গোলক আছে, এইরকম একটা গোলক আছে। এই গোলকের মধ্যে আমি মনে করলাম এরকম করে প্লাস চার্জে এটাকে চার্জিত করেছি, এইভাবে করে প্লাস চার্জে চার্জিত করেছি Q1 পরিমাণ চার্জ দিয়ে, এবং এই গোলকের ব্যাসার্ধ মনে করলাম R1, এবং এর ফলে এর বিভব হয়ে আছে মনে করো V1, আর এর ধারকত্ব হয়ে আছে মনে করো C1। সো যদি আমি R1 জানি, তাহলেই তো আসলে C1 এর মান কত বের হয়ে যায়, কারণ আমরা জানি গোলকের ধারকত্বর সূত্র কি ছিল, C ছিল 4 পাই এপসাইলন নট R। তাহলে R1 যদি বসাও তাহলে এখানে হয়ে যাবে C1। তো যাই হোক, এগুলা অন্য টপিক। আমরা যেটা বলছিলাম যে এই যে গোলকটা আছে, সেই গোলকের আমরা কি করছি, এটা একটা পরিবাহী গোলক। এই পরিবাহী গোলকের ব্যাসার্ধ হচ্ছে R। এই পরিবাহী গোলকের মধ্যে আমরা Q পরিমাণ চার্জ দেওয়ায় এর বিভব হয়ে গেছে V1। Q1 পরিমাণ চার্জ দেওয়ায় এর বিভব হয়ে গেছে V1। আমরা আরেকটা গোলক পাশে রাখছি, যার ব্যাসার্ধ হচ্ছে R2, এবং এর মধ্যে আমরা Q2 পরিমাণ চার্জ দিছি। এই পরিবাহী গোলকটার মধ্যে আমরা Q2 পরিমাণ চার্জ দিছি, বুঝছো? Q2 পরিমাণ চার্জ দেওয়ার ফলে এই গোলকের বিভব হয়েছে মনে করো V2। সো দুইটা আলাদা আলাদা পরিবাহী গোলক আমরা দেখলাম। এই দুইটা পরিবাহী গোলককে যদি আমরা কোনো একটা তার দিয়ে যুক্ত করি, বা দুইটাকে যদি স্পর্শ করাই, তাদের মধ্যে কোনো রকমের কন্টাক্ট ঘটাই, তাদের মধ্যে কোনো রকমের একটা কানেকশন বিল্ড আপ করি, তাহলে কিন্তু এদের মধ্যে চার্জের একটা আদান প্রদান হবে। তো এই যে চার্জের আদান প্রদানটা, সেটা আসলে কিসের উপরে নির্ভর করে? মনে করো আমরা এই দুইটা গোলককে একটা পরিবাহী তার দিয়ে যুক্ত করে দিছি। এই সাদা তারটা হচ্ছে মনে করো আমাদের পরিবাহী তার, ঠিক আছে? এই পরিবাহী তার দিয়ে যখন আমরা এটাকে যুক্ত করে দিব, দাঁড়াও একটা কাজ করি, একটু ছোট্ট একটা কাজ করি। এইটা হচ্ছে আমাদের শুরুর অবস্থা, যেখানে দুইটা আলাদা আলাদা অবস্থায় ছিল। এইটা হচ্ছে মনে করো আমাদের শেষ অবস্থা। এইটা হচ্ছে মনে করো আমাদের শেষ অবস্থা। হ্যাঁ, তো শুরুতে দুইটা গোলক এরকম ছিল, আর পরবর্তীতে আমরা কি করছি, এই দুইটা গোলককে সংযুক্ত করে দিছি একটা তারের সাহায্যে। তো যখন তারের সাহায্যে সংযোগ করব, তখন এদের মধ্যে যেটা বললাম, চার্জের আদান প্রদান হবে। এখন কে চার্জ গ্রহণ করবে আর কে চার্জ বর্জন করবে, এইটা কিসের উপরে নির্ভর করে? এইটা কি চার্জের পরিমাণের উপরে নির্ভর করে? যে আমাদের এইখানে চার্জ আছে মনে করো 10 কুলম্ব,
আর এখানে চার্জ আছে মনে করো 12 কুলম্ব, তাহলেই কি আমি বলতে পারবো যে এখানে বেশি চার্জ এখানে কম চার্জ, তাহলে বেশি থেকে কমের দিকে চার্জের ফ্লো হবে, এটা কি আমি বলতে পারবো? উত্তর হচ্ছে না। আমরা চার্জের ফ্লো কোন দিক থেকে কোন দিকে হবে সেইটা কিন্তু নির্ভর করে ভোল্টেজের উপরে, ভি এর উপরে, বিভবের উপরে। সো যার বিভব বেশি তা সেই সেই গোলকটা থেকে যেই গোলকের বিভব কম সেই গোলকে কিন্তু ধনাত্মক চার্জ প্রবাহিত হবে। সো এটা একটু জেনে রাখো, কয়েকটা ছোট্ট ছোট্ট পয়েন্ট একটু বলে রাখছি, মাথায় রেখো, অলরেডি তোমরা এটা জানো। সো সংযোগ দেওয়ার পরে কি হবে? সংযোগের পর উক্ত পরিবাহী দ্বয়ের বিভব সমান না হওয়া পর্যন্ত চার্জ আদান প্রদান চলবে। ঠিক আছে? সো সংযোগের পর উক্ত পরিবাহী দ্বয়ের বিভব সমান না হওয়া পর্যন্ত চার্জের আদান প্রদান চলবে। তার মানে চার্জের আদান প্রদান হতে 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 যেই সময়ে দুইটা গোলকের বিভব একদম সেম হয়ে যাবে সেই সময়ে আর কোনো চার্জের আদান প্রদান হবে না। সো আমরা মনে করলাম যে এই গোলকটা থেকে কিছু পরিমাণ চার্জের আদান প্রদান হবে। তো যদি এরকম হয়, এটা তো ডিপেন্ড করবে ভি এর উপরে, যে V1 কি বেশি নাকি V2 বেশি, কোন দিক থেকে কোন দিকে চার্জ যাবে সেটা কিন্তু ডিপেন্ড করবে কার উপরে? বিভবের উপরে। সো মনে রেখো সবসময় যে আমাদের হাই ভোল্টেজ থেকে কিন্তু যেই পাশে বিভব বেশি, হাই ভোল্টেজ থেকে সব সময় কিন্তু পজিটিভ চার্জ যেগুলো আছে সেই পজিটিভ চার্জ সব সময় লো ভোল্টেজের দিকে যাবে। পজিটিভ চার্জ সব সময় হাই থেকে লো এর দিকে যাবে। তাহলে আমাকে বলো তো, নেগেটিভ চার্জ বা ইলেকট্রন এরা সব সময় কোন দিক থেকে কোন দিকে যাবে? উল্টা দিকে যাবে। সব সময় ইলেকট্রনটা লো ভোল্টেজ থেকে হাই ভোল্টেজের দিকে যাবে, আর পজিটিভ চার্জটা হাই ভোল্টেজ থেকে লো ভোল্টেজের দিকে আসবে। তাহলে এইখানে আমরা এই V1 V2 এই দুইটা বিভবের মধ্যে যেই বিভবটা বড় সেই গোলকটা কিন্তু চার্জ ছেড়ে দিবে, আর যেই গোলকটার বিভব কম সে কিন্তু চার্জ রিসিভ করে তার ভোল্টেজটা বাড়াবে। দুইটা একটা কমবে একটা বাড়বে, কতক্ষণ পর্যন্ত এটা চলবে? যতক্ষণ না পর্যন্ত তাদের বিভব সমান সমান হচ্ছে। সহজ জিনিস। তো আমরা মনে করলাম এখানে আমাদের এই যে চার্জের আদান প্রদান সেটা শেষ, চার্জের আদান প্রদান শেষ হয়ে গেছে। সো চার্জের আদান প্রদান যখন শেষ হয়ে গেছে কানেকশন দেওয়ার পরে, তখন মনে করলাম প্রথম যে গোলকটা ছিল সেই গোলকে আমাদের চার্জের পরিমাণ হলো Q1 প্রাইম, এবং পরের গোলকটাতে চার্জের পরিমাণ হচ্ছে Q2 প্রাইম। দুইটা গোলক যেহেতু এখন সমান বিভবে উপনীত হয়েছে, তাহলে দুইটার বিভব হয়ে গেল সেম, দুইটারই বিভব হয়ে গেল VV। ঠিক আছে, দুইটারই বিভব হয়ে গেল VV। ঠিক আছে, ওকে ওকে। সো তাহলে খেয়াল করো, আমরা এখন আসলে বের করতে চাই কি জানো? আমরা বের করতে চাই যে আমাদের এইখানে আসলে কতটুকু চার্জ থাকবে। আমি যদি Q1 জানি, আমি যদি Q2 জানি, তাহলে এই দুইটা গোলককে সংযুক্ত করার পরে প্রথম গোলকের মধ্যে কতটুকু চার্জ থাকবে, দ্বিতীয় গোলকের মধ্যে কতটুকু চার্জ থাকবে। সো আমি ইনিশিয়ালটা আমাকে প্রশ্নে বলে দিবে, ফাইনাল কিউগুলা কত সেটা আমাকে বের করতে বলে। সো এই জিনিসটাই আমরা এখন থিওরির মধ্যে দেখব, যে কিভাবে করে দুইটা পরিবাহীর মধ্যে আধান বন্টন হয়, কিভাবে করে দুইটা পরিবাহীর মধ্যে আধান বন্টন হয়। কাহিনী কি বুঝতে পারছো সবাই? একটু জানাও, কাহিনী কি বুঝতে পেরেছো? ভেরি গুড, ভেরি গুড। সো তাহলে আমরা দেখলাম যে
দুইটা ভিন্ন বিভবের গোলককে যখন সংযুক্ত করা হয় তাদের মধ্যে চার্জের আদান প্রদান হবে এবং প্রত্যেকটা গোলক তাদের নতুন একটা চার্জ তারা লাভ করবে। সো নতুন চার্জটা কত সেইটাই আমাদের এখন মিশন, এইটাই আমরা এখন বের করতে চাই। ওকে, ভেরি গুড। তাইলে চলো এইটা আমরা বের করার চেষ্টা করি। এই কই গেল? এইটা আমরা বের করার চেষ্টা করি। তোমাদের ছবি তো আঁকা আছেই, তোমাদের আর আলাদা ছবি লাগবে না, আমি এখানে আরো অনেক কিছু লিখবো, সো সেটার জন্য রাখলাম। তো খেয়াল করো, প্রথমে ভাইয়া বলো তো আমাদের ইনিশিয়াল অবস্থায় টোটাল কিউ কত ছিল? দুইটা গোলকের মধ্যে যে চার্জের পরিমাণ তাদের যোগফল ছিল টোটাল কিউ। আচ্ছা, চার্জ তো ভাইয়া ধ্বংস সৃষ্টি হবে না, তাহলে বলো তো ফাইনালি তাদের মধ্যে যে পরিমাণ চার্জ জমা হয়েছে এই দুইটা চার্জের যোগফল কিন্তু আগের দুইটার যোগফলের সমান বা টোটাল চার্জের পরিমাণের সমান, এটা নিয়ে তো কোনো ডাউট নাই। এইবার আমাদের মেইন টার্গেট কি বলি? Q1 প্রাইম কত, Q2 প্রাইম কত, এইটা বের করা। সো খেয়াল করো, এখান থেকে আমরা যদি Q1টাকে এভাবে লিখতে পারি কিনা বলো তো? Q1 সমান লেখা যায় C1 ইন্টু V1 প্লাস C2 ইন্টু V2 সমান সমান Q1 প্রাইম। এটা কিভাবে লিখছি বুঝছো তো? C মানে হচ্ছে এর যে ধারকত্ব ছিল সেইটা, ঠিক আছে, গোলকের যে ধারকত্ব ছিল সেইটা। সো এটা হলো C1, এটা হচ্ছে C2, এটা হচ্ছে C2। ওকে, তো এই Q1 সমান কি লেখা যায়? C1 V1, এই Q2 সমান লেখা যায় C2 V2, এবং এখানকার Q1 প্রাইম সমান লেখা যায় C1 V, এখানকার Q2 প্রাইম সমান লেখা যায় C2 V। আচ্ছা, তাহলে লিখে ফেলি C1 V প্লাস C2 V। ভাইয়া খেয়াল করো, এখান থেকে আমরা কিন্তু তাদের যেই মিলিত ভোল্টেজটা বা কম্বাইন যে ভোল্টেজ বা ফাইনাল যে ভোল্টেজ, সেই ভোল্টেজটা কিন্তু আমরা এখান থেকে পেয়ে গেলাম। এই দেখো, আমরা এখান থেকে যে ভোল্টেজটা পেলাম এই ভোল্টেজটা কিন্তু দেখো দুইটার কম্বাইন করে যেই ভোল্টেজটা, মানে ফাইনাল যে ভোল্টেজটা, তাদের আদান প্রদান করার পরে যতক্ষণ না পর্যন্ত বিভব সমান হয়েছে ততক্ষণ তো চার্জের আদান প্রদান হয়েছে। তো এই বিভবটা কততে গিয়ে সমান সমান হয়েছে, সেই মিলিত বিভব বা ফাইনাল বিভবটা হচ্ছে এইটা। আচ্ছা, এখন ভাইয়া বলো তো, ভালো কথা লিখলাম ফাইনাল ভোল্টেজ এটা C1 V1 প্লাস C2 V2। আমরা এখান থেকে দেখো তো এই যে C1 V1 প্লাস C2 V2 এইটাকে কিভাবে কি লিখতে পারি? দেখো অনেক কিছু লেখা যায়, আমরা একটা একটা করে আসব। দেখো C1 কে আমরা চাইলে এভাবে প্রকাশ করতে পারি না যে 4 পাই এপসাইলন নট R1 ইন্টু V1 দাঁড়াও একটা মিনিট, আমরা এইটাকে দাঁড়াও V সমান সমান C1 V1 প্লাস C2 V2, বলো তো এই পুরা জিনিসটা মানে কত? Q টোটাল না? এই পুরা জিনিসটা মানে কিন্তু Q টোটাল, কারণ দেখো এই যে C1 V1 প্লাস C2 V2 পুরা জিনিসটা কিন্তু Q1 প্লাস Q2 থেকে আসছিল এবং এটা হচ্ছে আমাদের Q টোটালের সমান। ঠিক আছে, Q টোটালের সমান। তাহলে দেখো V সমান সমান আসলো Q টোটাল ডিভাইডেড বাই C1 প্লাস C2। ভেরি গুড। আমাদের মেইন টার্গেট কি ছিল? Q1 প্রাইম এবং Q2 প্রাইম বের করা। তো খেয়াল করো Q1 প্রাইম সমান সমান কত? Q1 প্রাইম মানে নতুন চার্জ বন্টিত হওয়ার পরে ফাইনাল যেই চার্জ Q1 প্রাইম, সেটা হচ্ছে ভাইয়া C1 ইন্টু V। Vটা হচ্ছে কমন ভোল্টেজ যেটা, তাহলে C1টাকে আলাদা রাখলাম, V যেটা সেটাকে আমরা কি বলতে পারি? Vটাকে আমরা এটা দিয়ে রিপ্লেস করতে পারি। তাহলে ভাইয়া খেয়াল করো, যেটা পাচ্ছি আমরা Q1 প্রাইম সমান সমান আসছে C1 ডিভাইডেড বাই C1 প্লাস C2
ইন্টু কিউ টোটাল ইন্টু কিউ টোটাল। একইভাবে যদি আমরা কিউ টু প্রাইম বের করতে চাই, কিউ টু প্রাইম বের করতে চাই, তাহলে আসে C2 ডিভাইডেড বাই C1 প্লাস C2 ইন্টু কিউ টোটাল। কি করলাম এইটা? এই যে Q1 প্রাইম সমান লিখছিলাম C1V, Q2 প্রাইম সমান লিখছিলাম C2V। তো আমরা তো কমন ভোল্টেজ সমান কত এটা লিখে ফেলছি, তো এখান থেকে আমরা C1V C2V, ঠিক আছে? তো এখান থেকে C এর রেশিওগুলো একসাথে রেখে কিউ টোটালকে একপাশে রেখে দিছি, ঠিক আছে? ওকে, বুঝছো? ক্লিয়ার? এখন এই জিনিসটা অনেকটা কিসের মতন, সেটা হচ্ছে দেখো যে আমরা ওই যে এরকম কম্বিনেশন কিন্তু তোমরা এর আগেও অনেক জায়গায় পাইছো। কোন জায়গায় পাইছো বলি, আমরা যখন এই যে কি বলে দুইটা চার্জের মাঝখানে কোন পয়েন্টে প্রাবল্য শূন্য, এই টাইপের যখন শর্টকাটটা শিখছিলাম, তখন কিন্তু আমরা অনুপাতের মতন এভাবে করে একটা স্ট্র্যাটেজি দেখছিলাম। সো এইখানেও অনেকটা জিনিসটা এরকম। এক্সাম্পলটা দেই, এই যে এরকম এক্সাম্পল বলছিলাম যে 100 টাকা আছে, একজন লোক তার 2 সন্তানের মধ্যে 100 টাকা 2:3 অনুপাতে ভাগ করে দিবে, তাহলে এক একজন সন্তান কত করে পাবে? সো যে 2 ভাগ পাইছে তার হিসাবটা কিভাবে হয়, 2 ডিভাইডেড বাই 2 প্লাস 3 ইন্টু টোটাল 100। আর এর টাকাটা কিভাবে ভাগ হয়, 3 ডিভাইডেড বাই 2 প্লাস 3 ইন্টু টোটাল 100। তো খেয়াল করো আমাদের এইখানেও না ফরম্যাটটা একদম তাই, যে টোটাল চার্জটা আসলে প্রথম গোলকে কিভাবে বণ্টিত হয়েছে, সেটা হলো প্রথম গোলকের ধারকত্ব ডিভাইডেড বাই মোট ধারকত্ব। দ্বিতীয় গোলকে কতটুকু চার্জ বণ্টিত হয়েছে, সেটা হলো দ্বিতীয় গোলকের ধারকত্ব ডিভাইডেড বাই মোট ধারকত্ব ইনটু টোটাল যতটুকু বন্টন হওয়া লাগবে, বা টোটাল যেই কিউটা সেটা। আশা করি সূত্রটা তোমাদের মনে থাকবে। হ্যাঁ, কেমিস্ট্রির পার্শিয়াল প্রেসারের ফর্মুলার মতন। আমরা সামনে ভোল্টেজ ডিভাইডার রুল করব চলতরিতে, সেখানেও দেখবা এরকম টাইপের ফরম্যাটই কিন্তু থাকবে। এরকম টাইপের আরো কয়েকটা জায়গায় ফরম্যাট আমরা পাবো আর কি। তো ভালো কথা, এটা হলেও নতুন যখন বিভব দুইটা জায়গায় সেম হয়ে গেল, তখন আমাদের প্রত্যেকটা গোলকে কতটুকু করে চার্জ জমা হয়েছে সেটার মান। এখন দেখো আমরা চাইলে এইখানে আরো শর্টকাট কিছু জিনিসপত্র নিয়ে আসতে পারি। আমাদের গোলকের ক্ষেত্রে কিন্তু তার ক্যাপাসিটেন্স কত এটা না জানলেও চার্জের বন্টন কেমন হবে সেটা আমরা বের করে ফেলতে পারবো। কি বললাম কথাটা? আমরা সি মনে করো জানি না, কিন্তু তার ব্যাসার্ধ জানি একটা গোলকের, তাহলেও তো হবে, তাহলেও তো আমরা সি বের করতে পারবো, তাই না? সি যদি সরাসরি না দিয়ে ব্যাসার্ধের কথা বলে দেয়, তাহলে সি সমান সমান 4πε0 r, এটা বসালেও কিন্তু আমাদের এইখানে ম্যাথ হয়ে যাবে। সো খেয়াল করো, আমরা যদি প্রথম সূত্রটার দিকে তাকাই, লক্ষ্য করো Q1 প্রাইম সমান সমান ভাইয়া কি হবে, C1 মানে লেখা যায় 4πε0 r1, C1 সমান লেখা যায় 4πε0 r1 প্লাস 4πε0 r2 ইন্টু কিউ টোটাল। তো এখান থেকে দেখো 4πε0 সবগুলা যদি কাটাকাটি হয়ে যায়, তাহলে এখানে আসে r1 ডিভাইডেড বাই r1 প্লাস r2 ইন্টু টোটাল কিউ। মজা না? একইভাবে এখানেও কিন্তু লেখা যাবে Q2 প্রাইম সমান সমান r2 ডিভাইডেড বাই r1 প্লাস r2 ইন্টু টোটাল কিউ। বুঝতে পেরেছো? তাহলে ফর্মুলাগুলা কিন্তু এভাবে করেও তুমি সাজায় ফেলতে পারো। আরেকটা অনুপাত দেখি, এটা হলো 1 নাম্বার, এটাকে দিলাম 2 নাম্বার। একটা কাজ করো তো, 1/2 করে দেখো তো কি আসে। 1/2 করলে আসে Q1 প্রাইম ডিভাইডেড বাই Q2 প্রাইম সমান সমান R1 ডিভাইডেড বাই R2।
Q1 প্রাইম বাই Q2 প্রাইম সমান সমান R1 ডিভাইডেড বাই R2। সহজ, ঠিক আছে? ওকে, ভেরি গুড। এখন আসো, আমরা তো দেখলাম কিভাবে করে একদম চট করে আমরা কমন ভোল্টেজটা বের করে ফেলতে পারি। সো কমন ভোল্টেজ হচ্ছে টোটাল চার্জ ডিভাইডেড বাই C1 প্লাস C2। কমন ভোল্টেজ হচ্ছে টোটাল চার্জ ডিভাইডেড বাই C1 প্লাস C2, এটা হলো কমন ভোল্টেজ। আর প্রত্যেকটাতে কতটুকু চার্জ জমা হবে বা নতুন কি পরিমাণ চার্জ থাকবে সেটা হচ্ছে R1 ডিভাইডেড বাই টোটাল, মানে R1 প্লাস R2 ইনটু টোটাল চার্জ। আর দ্বিতীয়টার মধ্যে কি পরিমাণ চার্জ জমা হবে, R2 ডিভাইডেড বাই R1 প্লাস R2 ইনটু টোটাল চার্জ। তো এগুলো আমাদের ইনশাল্লাহ মাথায় থাকবে। এখন আসো আমরা একটু আমাদের চার্জ ডেনসিটি যেটা সেইটা নিয়ে কি এখনই দেখে ফেলবো? এখনই দেখে ফেলা, এই পেজের মধ্যে দেখে ফেলতে পারলে খুব ভালো হতো। ধরো এই পেজের মধ্যে চেষ্টা করি দেখে ফেলার জন্য, এক পেজের মধ্যে থাকুক। ওকে, ঠিক আছে। এইটা তো তোমাদের প্র্যাকটিসের জন্য দেখাইছিলাম। ওকে, এখানে থাকুক, এটা পড়া থাকুক। ওকে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, এখন বলো তো আমাদের শুরুতে যেই গোলকটা ছিল সেই গোলকের তলমাত্রিক ঘনত্ব কত? Q1 ডিভাইডেড বাই A1, তাই না? তলমাত্রিক ঘনত্ব কি? তলমাত্রিক ঘনত্ব কি ছিল? এই যে সিগমা, যেটা হচ্ছে সারফেস চার্জ ডেনসিটি, সেটা হচ্ছে টোটাল যতটুকু চার্জ পৃষ্ঠের উপরে আছে ডিভাইডেড বাই পৃষ্ঠের ক্ষেত্রফল। সো পৃষ্ঠের ক্ষেত্রফল হচ্ছে 4 পাই R1 স্কয়ার, এটা হলো শুরুরটা বলছি, এবং সিগমা 2 সমান সমান হচ্ছে Q2 ডিভাইডেড বাই 4 পাই R2 স্কয়ার। বুঝছো? এটা হলো শুরুর যেই সিগমা 1 আর এটা হলো পরের যে সিগমাটা সেইটা। ভেরি গুড। এখন দেখো যখন এরা কম, মানে যদি আমি ফাইনাল যেই ইয়াটার কথা বলি, ফাইনাল সারফেস ডেনসিটির কথা যদি বলি, সিগমা 1 প্রাইম, সেটা কত হবে? সেখানে শুধুমাত্র আমাদের Q1 এর জায়গায় হয়ে যাবে Q1 প্রাইম 4 পাই R1 স্কয়ার আগের মতনই থাকবে, এবং ফাই 2 প্রাইম সিগমা 2 প্রাইম এটা হচ্ছে Q2 প্রাইম ডিভাইডেড বাই 4 পাই R2 স্কয়ার, এটাও আর এর মানটা আগের মতনই থাকবে, আর এর মানটা আগের মতনই থাকবে। বলো তো এই যে সারফেস চার্জ ডেনসিটির যে অনুপাত সিগমা 1 প্রাইম বাই সিগমা 2 প্রাইম, এইটা সমান সমান দিন শেষে কি আসছে? Q1 প্রাইম ডিভাইডেড বাই Q2 প্রাইম ইনটু R2 স্কয়ার ডিভাইডেড বাই R1 স্কয়ার না? বলো তো Q1 প্রাইম বাই Q2 প্রাইম এটার ভ্যালু আমরা অলরেডি কিন্তু পাইছি। Q1 প্রাইম বাই Q2 প্রাইম এটার ভ্যালু অলরেডি আমরা পাইছি R1 বাই R2। তাহলে এখান থেকে আসে R1 বাই R2 ইনটু R2 স্কয়ার বাই R1 স্কয়ার, কাটাকাটি করলে আসে R2 ডিভাইডেড বাই R1। সো আমাদের নতুন যে সারফেস চার্জ ডেনসিটির অনুপাত সেটা হবে R2 ডিভাইডেড বাই R1 এর সমান, অর্থাৎ তারা ইনভার্সলি প্রপোর্শনাল। সারফেস চার্জ ডেনসিটি যেটা বা আমাদের তো তলমাত্রিক ঘনত্ব যেটা, সেই তলমাত্রিক ঘনত্বের অনুপাত 1 নাম্বার চার্জ এবং 2 নাম্বার চার্জ, 1 নাম্বার পরিবাহী এবং 2 নাম্বার পরিবাহীর তলমাত্রিক ঘনত্বের যে অনুপাত সেটা হচ্ছে তাদের ব্যাসার্ধের ব্যস্তানুপাতের সমানুপাতিক। ঠিক আছে, ডান, সবাই তুলছো? এইবার আমরা প্র্যাকটিসের মধ্যে যেতে পারি। ও না, প্র্যাকটিসের মধ্যে যাওয়ার আগে আরেকটা ছোট্ট জিনিস একটু দেখে ফেলবো। আমরা আরেকটা ছোট্ট জিনিস দেখে ফেলবো। সবার লেখা শেষ? ওকে, ভেরি গুড। তাহলে কি দেখলাম আমরা? যে আমাদের দুইটা
পরিবাহী গোলক, এদেরকে আমরা সংযুক্ত করছি, তাদের মধ্যে বিভব সেম না হওয়া পর্যন্ত চার্জের আদান প্রদান হবে। এই ফাইনাল চার্জগুলো দুইটা পরিবাহীর মধ্যে কত হবে সেটার ফর্মুলা আমরা দেখলাম। ফাইনালি তাদের চার্জ ডেনসিটির অনুপাত বা তলমাত্রিক ঘনত্বের অনুপাত কত হবে সেটা দেখলাম। তাদের কমন ভোল্টেজ কত হবে সেটা দেখলাম। এবার আসো, আমরা যে শুরুতে তাদের যে শক্তিটা ছিল, একদম শুরুতে যখন দুইটা গোলক আলাদা আলাদা ছিল, দুইটা গোলক যখন আলাদা আলাদা ছিল, এটা হচ্ছে R1 ব্যাসার্ধের Q1 চার্জ দেওয়া হয়েছে এর মধ্যে, Q1 চার্জ দেওয়া হয়েছে এর মধ্যে, এর বিভব হয়ে গেছে V1 এবং ক্যাপাসিট্যান্স হচ্ছে C1 এবং R2 যেটা, এটা মনে করো ব্যাসার্ধ হচ্ছে R2, এখানে আমাদের Q2 পরিমাণ চার্জ আমরা এখানে রাখছি, Q2 পরিমাণ চার্জ রাখছি, বিভব হচ্ছে V2 এবং ক্যাপাসিট্যান্স হচ্ছে C2। এইরকম অবস্থায় শুরুতে আমাদের দুইটা গোলকের মধ্যে ইনিশিয়াল এনার্জি কত ছিল? ইনিশিয়াল এনার্জি কত ছিল বলো তো? এর মধ্যে সঞ্চিত শক্তির কারণে বা এর মধ্যে চার্জের কারণে সঞ্চিত শক্তি, সেটা হলো হাফ C1 V1 স্কয়ার এবং এখানে চার্জ জমার কারণে সঞ্চিত শক্তি হাফ C2 V2 স্কয়ার। এটা হলো ইনিশিয়াল যে শক্তিটা সেটা। বলো তো ভাইয়া, ফাইনাল যে এনার্জিটা তাদেরকে কম্বাইন করার পরে, কানেক্টেড করার পরে তাদের যে ফাইনাল ভোল্টেজ সেটা তো হয়ে যাবে শুধু V। তাহলে কি লেখা যায়? হাফ CV স্কয়ার প্লাস হাফ C2 V স্কয়ার। তাহলে বলো তো এখানে আমাদের এনার্জির লস কতটুকু হবে? এনার্জির লস কতটুকু হবে? ইনিশিয়াল থেকে যদি আমরা ফাইনালটাকে বাদ দেই তাহলেই কিন্তু আমরা লসের পরিমাণটা পাবো। সো আমাদের ইনিশিয়াল যেই ইটা সেটা হচ্ছে এত এবং ফাইনাল যেটা সেটা হচ্ছে, আসলে ফাইনালটাকে এভাবে চাইলে লেখা যায় যে হাফ সি কমন, হাফ ভি স্কোয়ারকে কমন নিয়ে C1 প্লাস C2, এটা হচ্ছে ফাইনালি যেই টোটাল এনার্জি সেটা। তাহলে দেখো এটাকে কিন্তু আমরা বলছি যে আধান পরিবহনের ফলে যতটুকু শক্তি ক্ষয় হচ্ছে সেই ক্ষয়ের পরিমাণটাই হলো এই এনার্জি লস বা ই লস। বুঝছো? হ্যাঁ, তুমি বলছো পিঙ্কি যে ভাইয়া ফাইনাল মাইনাস ইনিশিয়াল কেন করিনি? দেখো আমরা এখানে আসলে মেইনলি মডুলাস মানটা চাই, যে পার্থক্যটা কতটুকু। এবং যেটা হয় যখন চার্জগুলা অতিক্রম করতে থাকে, অতিবাহিত হতে থাকে, একটা গোলক থেকে আরেকটা গোলকে চার্জ যখন অতিবাহিত হতে থাকে একটা তারের মাধ্যমে, তখন কিন্তু ওই ফ্লো এর কারণে সেইখানে কিন্তু কিছু পরিমাণ হিট লস হয়। তো এই যে এনার্জিটা লস হচ্ছে, তাহলে অবশ্যই ফাইনালি এনার্জিটা কমে যাবে আর ইনিশিয়াল এনার্জিটা বেশি ছিল। সো ইনিশিয়াল এনার্জিটা কত সেটা আমরা জানি, ফাইনাল এনার্জি কত এটাও আমরা জানি। তাহলে দুইটার মধ্যে যেই লসটা সেটা জাস্ট বড়টা থেকে ছোটটা বাদ দিয়ে দিব। বুঝতে পারছো? এই আর কি, প্লাস করার জন্য, রাইট। আর এই ভিটা আমরা কিভাবে পাবো? এই যে এই ভিটা আমরা কিভাবে পাবো এটাই তো এতক্ষণ দেখে আসলাম। ভি সমান সমান কিউ টোটাল বের করবা ডিভাইডেড বাই আমাদের C1 প্লাস C2। ঠিক আছে, কিউ টোটাল বের করবা C1 প্লাস C2, অথবা ওই যে কিউ টোটাল মানে কত, ওই C1 V1 প্লাস C2 V2 ডিভাইডেড বাই C1 প্লাস C2। ডান। এগুলা সহজ। আধান বন্টনের কারণে শক্তি ক্ষয় একটু লিখে রাখতে পারো এখানে। টাইটেলটা তো পরের পেজে দেওয়া ছিল, কি ব্যাপার? এই যে এখানে হবে, দাঁড়াও একটা মিনিট, আমি একটু পরের পেজে এটাকে নিয়ে যাই। আধান বন্টনের কারণে শক্তি ক্ষয়। ডান। তাহলে এটা গেল আমাদের আধান বন্টনের কারণে কি পরিমাণ শক্তি ক্ষয় হচ্ছে সেটার পরিমাণ। ডান। এবার 1 নাম্বার প্রবলেমটা একটু দেখে ফেলো। 1 নাম্বার প্রবলেম দেখো কি বলছে। প্রথম প্রবলেমটা, থিওরি আমাদের শেষ, এখন জাস্ট ধুমসে আমরা কিছু দারুণ দারুণ ম্যাথ প্রবলেম সলভ করব। খুবই চমৎকার ম্যাথ প্রবলেম কিন্তু এগুলা। 4 ফ্যারাড ধারকত্বের একটা পরিবাহীকে 100 কুলম ধনাত্মক আধান দিয়ে কিউ দেওয়া আছে, সি দেওয়া আছে, আর একটা পরিবাহীর সাথে যুক্ত করা হলো
যার ধারকত্ব 2 ফ্যারাড এবং এতে -20 কুলম্ব আধান দেওয়া আছে। তাহলে ভাইয়া একটু লক্ষ্য করো, মনে করো এইটা হচ্ছে আমাদের একটা প্রথমের যে ধারকটা সেটা, এই ধারকের ক্যাপাসিটেন্স C1, এই ধারকের ক্যাপাসিটেন্স C1 সমান সমান হচ্ছে 4 ফ্যারাড এবং এইখানে আমরা চার্জ দিয়েছি কতটুকু, 100 কুলম্ব পরিমাণ চার্জ দিয়েছি, ধনাত্মক আধান দিয়েছি। এবং আরেকটা পরিবাহীর সাথে যুক্ত করা হয়েছে যার ধারকত্ব 2 ফ্যারাড। এইখানে মনে করো আরেকটা ইয়া আছে যেটার ধারকত্ব হচ্ছে 2 ফ্যারাড এবং সেখানে আমাদের Q2 এর পরিমাণ হচ্ছে -20 কুলম্ব। এখন পরিবাহী দুটিতে বিভবের কেমন পরিবর্তন হবে? তাহলে ভাইয়া লক্ষ্য করো, প্রশ্নটা ভালো মতন বোঝো। আমাদেরকে বলছে যে দুইটা গোলকের মধ্যে বিভবের পরিবর্তন কতটুকু হবে। সো বিভবের পরিবর্তন বের করতে গেলে শুরুর বিভব জানা লাগবে এবং কমন ভোল্টেজ জানা লাগবে। কারণ আমরা কি করছি, এটাকে একটা পরিবাহীর সাথে যুক্ত করছি, পরিবাহীকে একটা পরিবাহীর সাথে এটাকে যুক্ত করা হলো, ঠিক আছে? ওকে, সো আমরা কি করছি, 4 ফ্যারাড পরিবাহীর সাথে ওই 2 ফ্যারাড ধারকত্বের যে পরিবাহী, সেই পরিবাহী দুটাকে যুক্ত করছি। সো যুক্ত করার ফলে আমাদের কিন্তু একটা কমন ভোল্টেজ পাওয়া যাবে। তো সবার আগে দেখো এখানে আমরা আসো V1 হিসাব করে নেই যে ওর শুরুতে ভোল্টেজ কত ছিল। শুরুতে ভোল্টেজ হচ্ছে Q1 ডিভাইডেড বাই C, Q1 এর মান 100, C এর মান 4 সমান সমান 25 ভোল্ট। এটা হচ্ছে শুরুতে যেই পরিমাণ বিভব এই গোলকের মধ্যে ছিল, শুরুতে যে পরিমাণ বিভব এই গোলকের মধ্যে ছিল। ভালো কথা। তারপরে আসো V2 সমান সমান কি, Q2 ডিভাইডেড বাই C2। তাহলে Q2 এর মান হচ্ছে -20 কুলম্ব, C2 এর মান হচ্ছে 2, তাহলে -10 ভোল্ট। ঠিক আছে, -10 ভোল্ট। এটা হলো তাদের শুরুর যে বিভবটা সেটা। এবার স্বভাবতই আমরা কিন্তু কমন ভোল্টেজটা বের করব। আচ্ছা, সো কমন ভোল্টেজের ফর্মুলা কি ছিল মনে আছে? কিউ টোটাল ছিল এখানে ডিভাইডেড বাই ছিল C1 প্লাস C2, তাই না? সো কিউ টোটাল দুইটা চার্জের যোগফল ভাইয়া কত? একটাই আছে 100 কুলম্ব, একটা আছে -20 কুলম্ব। খেয়াল করো, একটাই আছে 100 কুলম্ব আর একটাই আছে -20 কুলম্ব, দুটাকে যোগ করছি, বুঝতে পারছো? এবং C1 একটা হচ্ছে 4 ফ্যারাড প্লাস C2 হচ্ছে আর একটা 2 ফ্যারাড। তাহলে এখান থেকে আসে 80 ডিভাইডেড বাই 6, 6 12 72, 6 13 কত, 6 12 72, 6 13 78। তাইলে আমাদের কত আসে, 13.33 ভোল্ট আসে কিনা দেখি তো, 13.33 আসে কিনা। হ্যাঁ, 80 ডিভাইডেড বাই 6, 13.33 ভোল্ট। এটা হচ্ছে কমন ভোল্টেজ। তাহলে কমন ভোল্টেজ যেহেতু আমরা পাইছি, এটা আসলে কমন বলা উচিত, কমন ভোল্টেজ যেটা আমরা পাইছি সেটা হচ্ছে 13.33 ভোল্ট। তাহলে দেখো এর ক্ষেত্রে বিভবের পার্থক্যটা কত, V1 মাইনাস VC 25 মাইনাস 13.33 সমান সমান 16.66, তাহলে নাকি, না সরি কি বললাম, এটা আসে 11.67 ভোল্ট। অন্যদিকে ডেল্টা V2 কত হবে, V2 মাইনাস VC, বা এখানে তো আসলে যেহেতু VCটা বড় তাহলে কমনেরটা বড় আর এটা হচ্ছে V2। সো এটা হলো 13.33 মাইনাস V2 এর মান হচ্ছে আবার -10, তাহলে হয়ে গেল 23.33 ভোল্ট। তাহলে দেখো যে আমাদের দুইটা পাতের মধ্যে বিভবের পরিবর্তন কেমন হচ্ছে সেইটা আমরা দেখে ফেললাম। দুইটার মধ্যে বিভবের পরিবর্তন কত হচ্ছে, যেমন দেখো শুরুর গোলকে আগে বিভব ছিল কত, আগে বিভব ছিল 25, সেটা 25 থেকে 13তে নেমে আসছে, ওর বিভব কমে গেছে। তার মানে কিন্তু এই প্রথম গোলকটাই চার্জ সাপ্লাই করছে, এর বিভব যেহেতু কমে গেছে কিন্তু চার্জ ছেড়ে দিছে। অন্যদিকে যেটা 2 ফ্যারাডের ক্যাপাসিটর, সেই ক্যাপাসিটরটা দেখো Q2 এর মান হলো -20 কুলম্ব ছিল, তো আমরা V2 বের করছি -10 ভোল্ট। এবং তাহলে খেয়াল করো আমরা কমন ভোল্টেজ যেটা সেটা বের করলাম 13.33 ভোল্ট, তাহলে এর বিভবটা কিন্তু হিউজ পরিমাণে বাড়ছে। কোথায় ছিল -10,
সেখান থেকে যত বাড়ছে আস্তে আস্তে -9, -8, -5, -4, -1, 0 আস্তে আস্তে কিন্তু বাড়ছে। সো বেড়ে 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 হয়ে গেছে কত, 13.33। তাহলে আমাদের দ্বিতীয় গোলকের ক্ষেত্রে বিভবের পরিবর্তনটা কতটুকু হয়েছে, 23.33। ঠিক আছে, তাহলে প্রথমটা হচ্ছে 11.67, পরেরটা হচ্ছে 23.33। প্রশ্ন কিন্তু এখানে শেষ হয়নি। প্রশ্ন বলছে যে এবং তড়িৎ আধান কত থাকবে নির্ণয় করো। সো আমাদেরকে কিন্তু Q1 প্রাইম এবং Q2 প্রাইম এটা কত হবে বের করতে বলেছে। ঠিক আছে, Q1 প্রাইম এবং Q2 প্রাইম কত বের করতে হবে। দেখো Q1 প্রাইম সমান সমান হচ্ছে আমাদের C1 দেওয়া আছে ইন্টু V, এটা তো কমন ভোল্টেজটা, তাই না? এবং Q2 সমান সমান Q2 প্রাইম সমান সমান আছে হচ্ছে C2 ইন্টু V। তো আমাদের C1 এর মান দেওয়া আছে 4, কমন ভোল্টেজের মান দেওয়া আছে 13.33। তাহলে 4 ইন্টু 13.33 এটা হচ্ছে আমাদের ফাইনাল কিউ এর মান। এবং C2 যেটা সেটা হচ্ছে 2 ফ্যারাড ছিল এবং কমন ভোল্টেজ হচ্ছে 13.33। তাহলে এখান থেকে কিন্তু আমরা একটা আলাদা করতে পারবো যে দুইটার মধ্যে তড়িৎ আধান কত করে থাকবে, দুইটার মধ্যে তড়িৎ আধান কত করে থাকবে সেটা আমরা বের করতে পারবো। বুঝতে পেরেছো? ঠিক আছে, সো আমরা এখানে কি বের করলাম, প্রশ্ন ভাষা অনুযায়ী আমরা বের করলাম যে দুইটা গোলকের মধ্যে বিভবের পরিবর্তনটা কতটুকু হচ্ছে। অর্থাৎ প্রথম গোলকে বিভব যা ছিল, পরের গোলকে বিভব যা, এই যে এখন পরিবাহী দুটিতে বিভবের কিরকম পরিবর্তন হবে। সো প্রথম গোলকে বিভবের পরিবর্তন, আগে বিভব 25 ছিল এখন 13, তাহলে পার্থক্য কত, এটা হলো বিভবের পরিবর্তন। সিমিলারলি দ্বিতীয় গোলকের বিভব শুরুতে ছিল -10, পরে হয়ে গেছে 13, তাহলে এর এখানে বিভবের পরিবর্তন কত, এইটাই সিম্পল। বুঝছো? নাইম, পরিবর্তনটা বুঝি নাই, মনোযোগ দাও, সহজ জিনিস। সো আমাদের পরিবর্তনটা বলতে বোঝাচ্ছে আগে যেই চার্জের মান ছিল, আগে যে বিভব ছিল এবং এখন যে বিভবটা হয়েছে দুইটার মধ্যে পার্থক্য কত, এইটাই। ঠিক আছে, ওকে, গুড। চলেন পরের প্রবলেমে যাই। 2 নাম্বার প্রশ্ন, আসো 2 নাম্বার প্রশ্ন কি বলছে দেখো, দুইটা অন্তরিত ধাতব গোলকের ব্যাসার্ধ হচ্ছে 5 সেন্টিমিটার এবং 10 সেন্টিমিটার। অন্তরিত বলতে এরা পরস্পর ইলেকট্রিক্যালি কানেক্টেড না। তো দুইটা অন্তরিত মানে মাঝখানে এমন কিছু আছে যেটার ফলে তাদের মধ্যে কোনো কানেকশন বিল্ড আপ হয়নি। সো দুইটা অন্তরিত ধাতব গোলকের ব্যাসার্ধ 5 সেন্টিমিটার এবং 10 সেন্টিমিটার, এদেরকে যথাক্রমে 10 ভোল্ট এবং 15 ভোল্ট বিভব দেওয়া হলো। ভালো কথা, গোলক দুটিকে পরস্পর যুক্ত করলে কি পরিমাণ শক্তি ক্ষয় হবে নির্ণয় করো। তাহলে লক্ষ্য করো, শক্তি ক্ষয় বের করতে বলেছে। প্রথম একটা গোলকের ব্যাসার্ধ আমাদেরকে বলে দিয়েছে এটা হলো 5 সেন্টিমিটার, R1 সমান সমান বলে দিল 5 সেন্টিমিটার। এবং আমাদেরকে দেখো আরেকটা গোলকের কথা বলছে, যেই গোলকের ব্যাসার্ধ বলে দিছে R2, যেই R2 সমান সমান হচ্ছে 10 সেন্টিমিটার। ঠিক আছে, 10 সেন্টিমিটার। প্রথম গোলকের যে বিভব, দ্বিতীয় গোলকের বিভব হচ্ছে 15 ভোল্ট আর প্রথম গোলকের বিভব হচ্ছে 10 ভোল্ট। 10 ভোল্ট। তাহলে বলো তো আমরা কি একদম শুরুতে এদের ইনিশিয়াল এনার্জি কত বের করে ফেলতে পারবো না? আমাদের এনার্জি ইনিশিয়ালটা বের করার জন্য কি দরকার? ইনিশিয়াল এনার্জি বের করার জন্য দরকার হাফ ইন্টু C1 V1 স্কোয়ার প্লাস হাফ ইন্টু C2 V2 স্কোয়ার। ভালো কথা, C1 এর মান কেমনে পাবো, যেহেতু এটা একটা গোলক, 4 পাই এপসাইলন নট R1 ইন্টু V1 স্কোয়ার প্লাস হাফ ইন্টু 4 পাই এপসাইলন নট R2 V2 স্কোয়ার। R1 এর মান তুমি জানো, R2 এর মান জানো, V1 জানো, V2 জানো, ইনিশিয়াল যেই এনার্জি ভাইয়া এটা বের করে ফেলতে পারবা না? করলাম না, আর করলাম না, কান্নাকাটি করবা? কান্নাকাটি করবা? আশা করি হিসাব করতে পারবা। ঠিক আছে, এইবার আসো আমরা এখান থেকে গোলক দুইটাকে পরস্পর
যুক্ত করলে কি পরিমাণ শক্তি ক্ষয় হবে। শুরুর যেই এনার্জিটা সেটা আমরা দেখলাম, এখন আমরা তাদের কমন যে ভোল্টেজটা সেটা আগে বের করতে চাই, তা না হলে তো হাফ সি ভি স্কোয়ার করতে পারবো না। সো খেয়াল করো কমন যে ভোল্টেজটা, সে কমন ভোল্টেজটা কি হবে? কমন ভোল্টেজটা কি হবে? টোটাল চার্জ, চার্জ কি এখানে দেওয়া আছে? না, দেওয়া নাই। তাহলে আমরা এভাবে করতে পারি, দেখো এই যে C1 V1 প্লাস C2 V2 ডিভাইডেড বাই C1 প্লাস C2। বলো তো তুমি এটা একটা লাইন একটু স্কিপ করবো আমি এখানে। C1 মানে কি লেখা যায়? 4 পাই এপসাইলন নট R1। C2 মানে কি লেখা যায়? 4 পাই এপসাইলন নট R2। এখানেও C1 মানে 4 পাই এপসাইলন নট R1, এটা 4 পাই এপসাইলন নট R2। সবগুলা জায়গা থেকে 4 পাই এপসাইলন নট কাটাকাটি হয়ে গেলে কি লেখা যায় বলো তো? R1 V1 প্লাস R2 V2 ডিভাইডেড বাই R1 প্লাস R2 না? এটা হলো আমাদের V কমন। অর্থাৎ দেখো তোমার কিন্তু খুব সহজেই V কমনটা বের হয়ে যাচ্ছে যেই ডেটাগুলো আছে সেই ডেটাগুলোর সাহায্যে। তোমার R1 দেওয়া আছে, এই যে এটা হলো R1 ও দেওয়া আছে, R1 দেওয়া আছে, R2 দেওয়া আছে, তাহলে V1 V2 দুইটাই দেওয়া আছে। তাহলে এখান থেকে আমরা কিন্তু তাদের কমন ভোল্টেজ কত সেটা বের করে ফেলতে পারবো। কমন ভোল্টেজ কত সেটা বের করে ফেলতে পারবো। তাহলে কি পরিমাণ শক্তি ক্ষয় হচ্ছে বের করার জন্য ফাইনাল এনার্জি কত হয় দেখতে হবে। ফাইনাল এনার্জি হচ্ছে হাফ ইন্টু C1 V স্কোয়ার প্লাস হাফ ইন্টু C2 V স্কোয়ার সমান সমান হাফ V স্কোয়ার লিখলে আসে C1 প্লাস C2। V কমনের মান কত এটা আমরা পেয়ে গেছি, কিন্তু এই যেটা হচ্ছে VC, C মানে কমন বোঝাচ্ছি, ইন্টু C1 প্লাস C2। তাহলে এখান থেকে আমরা ফাইনাল যেটা পাচ্ছি হাফ ইন্টু VC, আচ্ছা এটা আলাদা করে দরকার নাই। তাহলে শক্তি ক্ষয় কত? সুতরাং শক্তি ক্ষয় সমান সমান হবে E ইনিশিয়াল E ফাইনাল। তাহলে E ইনিশিয়াল হচ্ছে এই যে এইটা, এই যে এটা হলো আমাদের E ইনিশিয়াল এবং এইটা হচ্ছে আমাদের E ফাইনাল। এটা হলো আমাদের E ফাইনাল। যারা একটু কনফিউজড, দেখো কমন ভোল্টেজ আমরা একটু আগে বের করছি এখান থেকে। কমন ভোল্টেজ এখান থেকে বের করে এই জায়গায় বসায় দিবা। আর C1 এর মান কত দেওয়া আছে প্রশ্নে। C1 এর মান হচ্ছে এই যে 4 পাই এপসাইলন নট, 5 সেন্টিমিটার তো ফ্যারাডে কনভার্ট করে নিবা। আর C2 সমান হচ্ছে 4 পাই এপসাইলন নট 10 বা 0.1, এটা মিটারে নিয়ে নেই, সবগুলোকে মিটারে নিয়ে নেই, 0.05, ও সরি কি করতেছি, এর জন্য তো 100 দিয়ে ভাগ দিলাম, 10 ডিভাইডেড বাই হচ্ছে 100, 4 পাই এপসাইলন নট আর। তাহলে আমরা এইভাবে করে C1 C2 বের করব, VC এর মান আগের অংশ থেকে বের হবে, তারপর শক্তি ক্ষয় সমান ইনিশিয়াল মাইনাস ফাইনাল করে ফেলব। ভাইয়া শক্তি ক্ষয় কেন হয়? যখন আধানের পরিবহন হচ্ছে তখন এই পরিবহন, যখন চার্জ একটা তারের মধ্য দিয়ে চার্জ যখন এক পাশ থেকে আরেক পাশে যাবে, তখন বলতো ওই পরিবাহী তারের মধ্যে তাকে কি অনেক বাধা বল অতিক্রম করতে হবে না? অনেক ফ্রিকশন, অনেক কলিশন অতিক্রম করে করে তারপর যেতে হবে না? তাহলে এই ধাক্কাধাক্কির ফলে তার কি কিছু এনার্জি লস হবে না? সো যেই এনার্জিটা লস হবে সেইটাই আমরা কিভাবে বের করছি, একদম শুরুতে পুরা সিস্টেমের টোটাল এনার্জি কত এবং কানেক্ট করার পরে পুরা সিস্টেমের টোটাল এনার্জি কত, মাঝখান থেকে বাদ দিলে যা হয় সেটাই কিন্তু হয়ে যাবে আমাদের ইয়াটা, এনার্জির গ্যাপটা। বুঝেছ? ঠিক আছে, ওকে, ডান। পরের প্রবলেমে যাই, 2 নাম্বার 3 নাম্বার। দেখো ঝটপট করে ফেলো এটা। 10 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটা ধাতব গোলককে 80 ভোল্ট বিভবে আহিত করা হলো। তোমাদের বেশ কয়েকটা প্রশ্ন আছে, এই প্রশ্নগুলা ক্লাসের লাস্টে কমেন্ট যখন দিব ওইখানে নিচে একটু করে ফেলো এগুলো। আগে একটু ম্যাথগুলা শেষ করে ফেলি আমরা।
দেখো 10 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটা ধাতব গোলককে 80 ভোল্ট বিভবে আহিত করা হলো। এখন এই গোলকটি অন্য একটা ধাতব গোলকের সঙ্গে আধান বিনিময় করায় এদের সাধারণ বিভব হলো 20 ভোল্ট। সাধারণ বিভব মানেই কিন্তু কমন ভোল্টেজ যেটা সেটা। এখন বলছে যে দ্বিতীয় গোলকের ব্যাসার্ধ কত, দ্বিতীয় গোলকের ব্যাসার্ধ কত। ওকে, তাইলে লক্ষ্য করো প্রথম যে গোলকটা আছে 10 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট ধাতব গোলককে 80 ভোল্টে চার্জিত করা হয়েছে। এই গোলকের ব্যাসার্ধ হচ্ছে 10 সেন্টিমিটার। এই গোলকের প্রথম যে গোলকটা আছে প্রথম গোলকের ব্যাসার্ধ বলে দিছে 10 সেন্টিমিটার এবং সেটা হচ্ছে 80 ভোল্ট বিভব পার্থক্যে আহিত করা হয়েছে। এখন এই গোলকটাকে অন্য একটা ধাতব গোলকের সাথে আধান বিনিময় করায় এর সাধারণ বিভব হয়ে গেল 20 ভোল্ট। সো এইটা হলো আমাদের ওই যে V1 যেটা সেটা, আর V যেটা সেটা হয়ে গেছে 20 ভোল্ট। কেন 20 ভোল্ট? কারণ আমরা কি করছি, অন্য আরেকটা গোলকের সাথে এটার একটা সংযোগ ঘটাইছি। অন্য একটা গোলকের সাথে, অন্য একটা পরিবাহী গোলকের সাথে আমরা একটা সংযোগ ঘটাইছি। যেই পরিবাহী গোলকের কিন্তু আগে অবশ্যই একটা R ছিল, R2 ছিল, কিন্তু এখানে শুরুতে কোনো চার্জ ছিল না। সো V2 সমান সমান ছিল 0। পরবর্তীতে কমন ভোল্টেজ, যেহেতু কমন ভোল্টেজ তো ভাইয়া দুইজনেরই হয়ে যাবে, তাই না? তাহলে এই গোলকটা অন্য একটা ধাতব গোলকের সাথে আধান বিনিময় করায় সাধারণ বিভব হয়ে গেল 20 ভোল্ট। গোলকটার ব্যাসার্ধ কত বের করতে বলছে, দ্বিতীয় গোলকটার ব্যাসার্ধ কত বের করতে বলছে। সো খেয়াল করো, আমরা এখানে দেখো আমরা কিন্তু দ্বিতীয় যেই গোলকটা আছে সেই গোলকের বিভবটাকে 0 ধরে নিছি। কেন 0 ধরে নিছি? কারণ যদি এই গোলকের মধ্যে কিছু পরিমাণ চার্জ থাকতো তাহলে এটা বলে দিত, এটা মেনশন করা থাকতো। বা শুরুতে যদি এটা যেমন বলে দিছে যে প্রথমটাকে 80 ভোল্টে বিভবে চার্জিত করা হয়েছে, দ্বিতীয় গোলকটাকেও যদি কোনো ভোল্টে চার্জিত করা থাকতো তাহলে সেটা কিন্তু মেনশন করা থাকতো। যেহেতু কিছু বলে নাই, দেখো কি বলছে, এখন এই গোলকটাকে অন্য একটা ধাতব গোলকের সাথে এ কি চার্জিত, এটা কি বিভব আছে, এরকম কোনো তথ্য দেয় নাই। জাস্ট বলছে কি যে অন্য একটা ধাতব গোলকের সাথে আধান বিনিময় করায় এর সাধারণ বিভব হয়ে গেল 20 ভোল্ট। তাহলে দ্বিতীয় গোলকটার ব্যাসার্ধ কত হবে? ভালো কথা। এখন খেয়াল করি, এইখানে আমরা কমন দ্বিতীয় গোলকের ব্যাসার্ধ বের করতে বলছে। কমন ভোল্টেজ যেটা সেটা আমরা জানি। সো কমন ভোল্টেজের সাথে মনে আছে আমাদের মেইন ফর্মুলা কি ছিল? মেইন ফর্মুলা ছিল হচ্ছে ওই যে C1 মানে কিউ টোটাল, উপরে ছিল কিউ টোটাল ডিভাইডেড বাই C1 প্লাস C2। সো কিউ তো এখানে দেওয়া নাই, তাই না? তাহলে আমরা কি করতে পারি এখান থেকে? এখান থেকে আমরা যেটা করতে পারি, দেখো C1V প্লাস C2V, C1V প্লাস C2V ডিভাইডেড বাই C1 প্লাস C2। সরি, এটা কি করতেছি, আমাদের V সমান সমান কি ছিল? C1 V1 প্লাস C2 V2 ডিভাইডেড বাই C1 প্লাস C2। আচ্ছা, এখন দেখো এই যে আমাদের শুরুতে দ্বিতীয় যেই গোলকটা, সেই গোলকের কোনো ভোল্টেজ ছিল? সেই গোলকের কিন্তু কোনো ভোল্টেজ ছিল না। তাহলে ওইটা যদি 0 হয়ে যায়, আমরা এখান থেকে 10 সেন্টিমিটার ব্যাসার্ধ যেহেতু বলছে, 4 পাই এপসাইলন নট R1 করে কিন্তু C1 বের করতে পারবো। প্রথমে বিভব ছিল V1 মানে 80 ভোল্ট, ডিভাইডেড বাই নিচে হবে 4 পাই এপসাইলন নট R1 প্লাস R2। আমাদেরকে R2 এর মানটা বের করতে হবে। কমন ভোল্টেজ আমাদের প্রশ্নের মধ্যে দেওয়া আছে হচ্ছে 20, R1 এর মানও দেওয়া আছে 10 সেন্টিমিটার। R1 সমান সমান 10 সেন্টিমিটার হলে আমরা কিন্তু এখান থেকে R2 এর মান বের করতে পারবো। সো এই সমীকরণ থেকে R1 সমান সমান 10 সেন্টিমিটার হলে, R1 সমান সমান 10 সেন্টিমিটার হলে R2 এর মান কত বের করবা, এটাই হচ্ছে কাজ। R2 সমান সমান কত এটাই বের করে দেখবা। বুঝছো? 30 সেন্টিমিটার আসে आंसर, রাইট, পারফেক্ট। 30 সেন্টিমিটার আসে। মূলত তো এখানে 4 পাই এপসাইলন কাটাকাটিই চলে যায়। এই যে এখানকার 4 পাই এপসাইলন আর হচ্ছে এখানকার 4 পাই এপসাইলন, দুইটা কাটাকাটি হয়ে যাচ্ছে। তাহলে R1 ডিভাইডেড বাই R1 প্লাস R2 ইন্টু হচ্ছে 80। তাহলে এখান থেকে আমরা R1 এর মান জাস্ট 10 বসাবো, তাহলে R2 এর মান বের করে ফেলবো। এই করতে পারবা না এটা?
V2 কেন শূন্য হলো? এই যে এটাই তো বললাম যে আমাদেরকে অন্য একটা ধাতব গোলকের সাথে প্রথম গোলকটাকে কানেক্ট করা হয়েছে। দ্বিতীয় গোলকটার যদি কোনো বিভব থাকতো, প্রথম গোলকে বলার সময় যেমন মেনশন করে দিছে, দ্বিতীয় গোলকটাও মেনশন করে দিত। কিন্তু দ্বিতীয় যেই গোলকটা সেখানে কোনো কিছু মেনশন করে নাই। এই যে এখন একটা গোলক, এই গোলকটা অন্য একটা ধাতব গোলকের সাথে আধান বিনিময় করছে। এই গোলকটা অন্য একটা ধাতব গোলকের সাথে আধান বিনিময় করে সাধারণ বিভব হয়ে গেছে 20 ভোল্ট। সো আমাদের শুরুতে আমরা এই গোলকটার যে বিভব সেটা যেহেতু কিছু বলা নাই, সে কারণে এটাকে একটা নিউট্রাল গোলক হিসেবেই আমরা চিন্তা করছি। আর নিউট্রাল গোলকের বিভব কত হয়? 0। ক্লিয়ার? গুড। তাহলে R2 এর মান বের করবা, এটার আনসার আসে ক্যালকুলেশন করলে, তোমরাই বলতেছো অ্যান্সারও সঠিক, 30 সেন্টিমিটার আসবে। কারেক্ট। গেল, পরেরটাতে যাচ্ছি। এই প্রবলেমটা দেখো, A এবং B, এটা কত নাম্বার হবে? 4 নাম্বার। 4 নাম্বার। দেখো কি বলছে, A এবং B পরিবাহী দুইটার ধারকত্বের অনুপাত হচ্ছে 2:3। তার মানে কি বললো? CA = CB, এটা সমান সমান হচ্ছে 2:3। তার মানে ধরো আমি যদি বলি আমাদের CA এর মান হচ্ছে 2C, তাহলে B যেই ধারকটা আছে তার ধারকত্ব হবে 3C। এটা মানে কিন্তু এটাই বোঝাচ্ছে A কিছু পরিমাণ আধান লাভ করে এবং তা B এর সঙ্গে ভাগাভাগি করে নেয়। A এবং B এর মোট শক্তির সাথে আমাদের প্রারম্ভিক যেই শক্তি সেইটার তুলনা করতে বলছে। বুঝছো? খেয়াল করো কি বললো আমাদেরকে, যে A কিছু পরিমাণ আধান লাভ করছে। যেই গোলকটা আছে, এটা আমাদের A গোলক, এটা হচ্ছে আমাদের B গোলক। A গোলকটা কিছু পরিমাণ আধান লাভ করছে, লাভ করে সেটা কি করছে? B গোলকের সাথে ভাগাভাগি করে নিছে। এই B গোলকের সাথে এই চার্জটাকে সে ভাগাভাগি করে নিছে। সো যখন ভাগাভাগি করে নিছে তখন কিন্তু আমাদের একদম শুরুতে কিন্তু এটার কোনো বিভব ছিল না। মানে কি বলছে দেখো, কিছু পরিমাণ আধান লাভ করছে, লাভ করে B এর সঙ্গে ভাগাভাগি করছে, B এর সঙ্গে ভাগাভাগি করে নেয়। দেখো B তে যদি আগে আধান থাকতো, A তে যেমন বলে দিছে যে A কিছু পরিমাণ আধান লাভ করছে, B তে আধান যদি আগের থেকে থাকতো তাহলে এটা বলা থাকতো। যেহেতু বলা নাই, তাই আমরা এটাই ধরে নিচ্ছি যে A কিছু পরিমাণ আধান লাভ করছে এবং সেটা B এর সাথে ভাগাভাগি করছে, অর্থাৎ B এর শুরুতে কোনো বিভব নাই। তাহলে খেয়াল করো, আমরা এখান থেকে এটা A গোলক, এটা হচ্ছে B গোলক, সংযুক্ত করার পরে তাদের মধ্যে চার্জ বণ্টিত হয়ে গেল। এখন বলছে A এবং B এর মোট শক্তির সঙ্গে A এর প্রারম্ভিক শক্তির তুলনা করো। ভাইয়া বলো তো, আমাদের ফাইনাল যেই এনার্জিটা হলো সেটা আসলে কত? 1/2 × CAV² প্লাস 1/2 × CBV²। তো খেয়াল করো 1/2 × কমন V, যেটা এটা কিন্তু কমন V² সমান হচ্ছে CA প্লাস CB। আচ্ছা, ভালো কথা। এখন কমন ভোল্টেজটা কত হবে? এটা তো একটা ব্যাপার। কমন ভোল্টেজটা কত হবে দেখি এখান থেকে বের করা যায় কিনা। কমন ভোল্টেজটা হবে CA VA প্লাস CB VB ডিভাইডেড বাই CA প্লাস CB। কথা বুঝছো কি করলাম? জাস্ট 1 2 এর জায়গায় AB বসাই দিছি, আর কিচ্ছু না। C1 V1 প্লাস C2 V2 ডিভাইডেড বাই C1 প্লাস C2। ওকে, ভেরি গুড। এখন দেখো আমাদের CA মানে হচ্ছে 2C VA। দ্বিতীয় গোলকে শুরুতে কোনো চার্জ ছিল না, তাহলে ওইটা কিন্তু 0 হয়ে গেল, কারণ শুরুতে কিন্তু ইনিশিয়ালি B তে কোনো চার্জ ছিল না। ইনিশিয়াল ভোল্টেজ B হচ্ছে 0 ডিভাইডেড বাই CA প্লাস CB মানে হচ্ছে 2C প্লাস 3C। এই দুইটাকে একসাথে করলে আমরা পাচ্ছি 2C ডিভাইডেড বাই 5C ইন্টু VA। সুতরাং VC সমান সমান আসছে 2/5 ইন্টু VA। এটা হচ্ছে কমন ভোল্টেজ যেটা সেটা, তাহলে কমন ভোল্টেজ জানলে আমরা কিন্তু E ফাইনালটা বের করে ফেলতে পারবো। আর E ইনিশিয়াল বলতে তো শুধুমাত্র এর এনার্জিটাই বোঝাচ্ছে।
এর এনার্জি কত ছিল? এর এনার্জি ছিল হাফ ইন্টু CA ইন্টু VA স্কয়ার, ঠিক আছে, হাফ ইন্টু CA ইন্টু VA স্কয়ার, ঠিক আছে। তাহলে দেখো আমাদের CA এর মান কত? 2C VA স্কয়ার। ব্যাস, আমরা লিখলাম শুরুতে পুরো সিস্টেমের এনার্জি কিন্তু এইটাই, কারণ শেষে মানে একদম শুরুতে বি এর তো কোনো বিভব ছিল না, শুধুমাত্র এর বিভবটা ছিল। তাই ই ইনিশিয়াল সমান সমান শুরুতে এ গোলকের যেই পুরা বিভবটা সেই বিভবটাই আমরা এখানে লিখছি। ভালো কথা। এবং ফাইনালি বিভবটা কেন এরকম হলো? কারণ ফাইনালি হচ্ছে আমাদের কমন যে ভোল্টেজটা, সেই ভোল্টেজে যেহেতু দুইটা উপনীত হয়ে গেছে, তাহলে এর শক্তি দুইটা যোগ করে মোট শক্তি পাবো। তাহলে এখন আমাদেরকে কি বলছে? আমাদেরকে বলছে যে মোট শক্তির সাথে প্রারম্ভিক শক্তির তুলনা দেখাও। তাহলে মোট শক্তি যেটা এ এবং বি এর মোট শক্তি বলতে এই ফাইনাল শক্তি যেটা সেটাকে বোঝাচ্ছে। ফাইনাল শক্তি ডিভাইডেড বাই এ এর প্রাথমিক শক্তি, এই দুইটার যদি আমরা অনুপাত দেখাই তাহলে দেখো ফাইনাল মানে হচ্ছে হাফ ইন্টু 2CVA স্কয়ার এবং ই ইনিশিয়াল মানে কত? সরি, এটা তো আমি ফাইনাল লিখে ফেললাম, এটা হচ্ছে ইনিশিয়ালটা আর ফাইনালটা হচ্ছে এইটা, ফাইনালটা হচ্ছে গিয়ে এইটা। ভালো কথা। তো বলো তো এখান থেকে হাফ হাফ কাটাকাটি হয়ে যাচ্ছে, কি পড়ে থাকে? ভিসি মানে কত? 2/5 VA না, 2/5 স্কয়ার, 2/5 ইন্টু VA স্কয়ার ইন্টু CA প্লাস CB। আচ্ছা, CA প্লাস CB মানে কত বলো তো? CA মানে 2C আর CB মানে 3C ডিভাইডেড বাই আমাদের 2CVA স্কয়ার। মজার ব্যাপার দেখো, VA স্কয়ার কাটাকাটি হয়ে যাচ্ছে। তাহলে উপরে থাকে 4/25, 5 5 25, 2 2 4 ইন্টু 5C ডিভাইডেড বাই 2C। তো ভাই এখান থেকে হিসাব নিকাশ করে দেখি, 5 5 25, 2 2 4, CC কাটা হয়ে গেল 2/5। অর্থাৎ দুইটার যে টোটাল এনার্জিটা সেইটা এর শুরুর এনার্জির 5/2 ভাগ। শতকরা হিসাব করলে মাত্র 40% এনার্জি কিন্তু এখন অবশিষ্ট থাকবে। বুঝতে পেরেছো? 40% এনার্জি অবশিষ্ট থাকবে। খুব ভালো অঙ্ক কিন্তু এগুলা, এবং এগুলা থেকে যা করাচ্ছি সিকিউ দৌড়াবে। সিকিউ এর প্রবলেম খুব সহজ, যা করাচ্ছি অ্যাডমিশনও কভার হয়ে যাবে ইনশাল্লাহ। দেখো আমি বুঝলাম কিভাবে এমন ভাবে করব, এইটা কোনো কথা হলো? তোমার মেইন টার্গেট কি? বলছে কি আমাদের এ আর বি এর মোট শক্তির সঙ্গে এ এর শক্তির তুলনা করো। তার মানে হাফ সিভি স্কয়ারে তো তোমার যাওয়াই লাগবে। সো এখানে ফাইনাল যেই শক্তিটা, ইনিশিয়াল যেই শক্তিটা, সেটা আমরা বের করে ফেললাম। এখন আমাদের টার্গেট থাকবে যতভাবে কাটাকাটি করা যায়, কারণ অনুপাত যেহেতু চাইছে তোমার অবশ্যই একটা সংখ্যা টাইপের টার্ম আসবে। তাহলে কতভাবে কাটাকাটি করা যায় সেটার জন্য এই আগের প্রসেসগুলা। সো আমাদের তো ভিসি লাগবেই, ভিসি বের করার সূত্র তুমি জানো। তাহলে ভিসি তুমি বের করছো, এখানে ভিসি বের করছো, দেখছো ভিসি হচ্ছে ভি আদি যেটা ছিল সেটা 2/5 এখানে গেল। তুমি ভি ফাইনালটা বের করে ফেললা CA প্লাস CB করে, তোমাকে দেওয়া আছে CA আর CB এর মধ্যে অনুপাত, তাহলে সেখান থেকে CA আর CB কে তুমি একটা সিতে নিয়ে চলে আসলা। তারপরে কি ইনিশিয়াল এনার্জিটা বের করতে বলছে। ইনিশিয়াল এনার্জি কত ছিল? হাফ CAVA স্কয়ার। তাহলে হাফ CA যেটা সেটা হচ্ছে 2CVA স্কয়ার। তো কাটাকাটি করে তারপর হয়ে গেল, সহজ তো। ওকে, গেল। পরের প্রবলেমটা দেখো, এইরকম একটা প্রবলেম মনে হয় তোমাদেরকে দেখাইছিলাম, সম্ভবত একটু জানাই তো এরকম প্রবলেম দেখাইছিলাম কিনা।
27টা একই ধরনের পারদের ফোঁটার প্রত্যেকটিকে 10 ভোল্ট বিভবে আহিত করা হলো। ফোঁটাগুলি সংযুক্ত হয়ে একটা বড় ফোঁটা গঠন করলে বড় ফোঁটার মোট বিভব কত হবে, বড় ফোঁটার এবং একটা ছোট ফোঁটার শক্তির অনুপাত নির্ণয় করো। এটা করাইছিলাম না, দেখাইছিলাম, তাহলে এটা হোমওয়ার্ক দিয়ে দিলাম। এইটা আগে করানো আছে, আগে করানো আছে, আগে করানো আছে এই টাইপ। ডান। পরের অঙ্কে যাই, এটা লাস্ট অঙ্ক, এটা হলো শেষ চ্যাপ্টার। ডান ডানা ডান ডান। এটা খুব সুন্দর একটা প্রবলেম ভাইয়া, খুবই সুন্দর একটা প্রবলেম। দেখো কি বলছে, আর এবং 2r ব্যাসার্ধ বিশিষ্ট দুইটা, আর এবং 2r ব্যাসার্ধ বিশিষ্ট দুইটা ধাতব নিরেট গোলককে, ধাতব নিরেট মানে কি, ওই গোলকটা ভিতরে ধাতব ম্যাটেরিয়াল আছে, সো ধাতব নিরেট গোলককে এমনভাবে চার্জিত করা হলো যে তাদের আধানের তলমাত্রিক ঘনত্ব হয় সেম, সিগমা। গোলক দুটিকে পরস্পর থেকে অনেক দূরে রেখে একটা সরু পরিবাহী তার দিয়ে তাদেরকে সংযুক্ত করা হলো। সো এক্ষেত্রে বড় গোলকটার আধানের তলমাত্রিক ঘনত্ব কত হবে? বুঝতে পারছো কি বলছে? দেখো আমাদের একটা গোলক আছে, এই গোলকের ব্যাসার্ধ হচ্ছে মনে করলাম আর, এবং একটা দ্বিগুণ বড় গোলক আছে যার ব্যাসার্ধ হচ্ছে 2r। আমরা এদেরকে এমনভাবে শুরুতে তড়িৎ আহিত করছি যাতে করে এর তলমাত্রিক ঘনত্ব যা হয় এর তলমাত্রিক ঘনত্ব তাই হয়। তো ভাইয়া তলমাত্রিক ঘনত্বের ফর্মুলা কি ছিল? যদি সিগমা, এখানে মনে করলাম স্মলটাতে স্মল পরিমাণ চার্জ, এখানে লার্জটাতে লার্জ পরিমাণ চার্জ আছে, তাহলে সিগমা সমান সমান কিউএস ডিভাইডেড বাই 4πr², এবং এখানেও সিগমা সমান সমান হবে কিউএল ডিভাইডেড বাই 4π2r²। ঠিক আছে, 4π2r²। তো বুঝতে পারতেছো দুইটাই কিন্তু সিগমা, যেহেতু এটার ব্যাসার্ধ কম তাই চার্জ কম হবে, এখানে ব্যাসার্ধ বেশি তাই চার্জ বেশি হবে। দুইটাই কিন্তু একই তলমাত্রিক ঘনত্বে চার্জিত করা হয়েছে। এখন কথা ভাই সেটা না, কথা হচ্ছে আমাদেরকে বলছে যদি আমরা এদেরকে এখন কানেক্ট করে দেই, যদি আমরা এদেরকে এখন কানেক্ট করে দেই, এটা কিন্তু সিগমা, আমি একটু বাঁকা করে লিখছিলাম ভাই, এটা আবার তোমরা ওই তালের পিঠা মনে করো না। এই দুইটাকে যখন আমরা কানেক্ট করে দিব তখন কিন্তু চার্জের আদান প্রদান হবে ভাই। চার্জের আদান প্রদান হলে এইটা হয়ে গেল মনে করো সিগমা এস, আর এইটা মনে করো হয়ে গেল সিগমা এল। এখানে চার্জ হয়ে গেল মনে করো কিউএস প্রাইম, এখানে চার্জ হয়ে গেল মনে করো কিউএল প্রাইম। এটা হলো ফাইনাল অবস্থাটার কথা বলছি, এটা গেল ফাইনাল অবস্থাটার কথা আমরা বলছি। বলো তো আমরা যদি এই দুইটা সিগমা যেহেতু সমান ছিল, আমরা কিন্তু শুরুতে কিউএস এবং কিউএল এদের মধ্যে সম্পর্ক কি এটা বের করতে পারবো যে কিউএস কিউএল এর কত গুণ বেশি বা কত গুণ ছোট, কারণ দুইটাই যেহেতু সেম সিগমাতে আমরা চার্জিত করছি। তাহলে খেয়াল করো কিউএস ডিভাইডেড বাই 4πr² সমান সমান কিউএল ডিভাইডেড বাই 4πr² ইন্টু 1/4, এই যে 2²। 4πr², 4πr² কাটাকাটি হয়ে যায়, তাহলে খেয়াল করো কিউএল সমান সমান হচ্ছে 4 ইন্টু কিউএস। তার মানে ছোট গোলকে যতটুকু চার্জ আছে, ছোট গোলকে যতটুকু চার্জ আছে বড় গোলকে তার 4 গুণ চার্জ আছে। আচ্ছা, এটা আমরা জেনে রাখলাম। কেন জেনে রাখলাম? কারণ ভাইয়া আমাকে তো এইখানে কমন ভোল্টেজটা বের করতে হবে, তা না হলে তো আমি কিউএস প্রাইম কত বের করতে পারবো না। টার্গেট দেখো আমাকে কি বলছে, আমাকে প্রশ্ন বলছে বড় গোলকটার আধানের তলমাত্রিক ঘনত্ব কত হবে। তাহলে বড় গোলকের তলমাত্রিক ঘনত্ব সিগমা এল বের করতে চাইলে বড় গোলকে কতটুকু চার্জ জমছে এটা বের করতে হবে, ডিভাইডেড বাই 4π2r², এটা আমাদেরকে বের করতে হবে। সবার আগে কিউএল প্রাইম যেটা সেইটা আমাদের বের করা লাগবে, কিউএল প্রাইম যেটা সেটা কত। তো বলো তো এই যে কিউএল প্রাইম, কিউএল প্রাইম এটা সমান সমান আমরা একটা ফর্মুলা দেখছিলাম, মনে আছে কিনা দেখো তো, 2r ডিভাইডেড বাই r প্লাস 2r ইন্টু কিউ টোটাল, ইন্টু কিউ টোটাল, মনে আছে?
মনে আছে দেখো তো, তাহলে কিউ এল প্রাইম সমান সমান হচ্ছে, এটা গেল 2/3, আর কিউ টোটালের মান কত ভাইয়া? কিউ টোটালের মান হচ্ছে, এই যে দেখো কিউ টোটাল কিন্তু কত, টোটাল কিউ কত, টোটাল কিউ হচ্ছে কিউ এল প্লাস কিউ এস। কিউ এল এর মান হচ্ছে 4QS প্লাস কিউ এস সমান সমান 5QS। এটা হচ্ছে টোটাল কিউ। তাহলে টোটাল কিউ হচ্ছে 5QS, এটা হলো টোটাল কিউ। তাহলে 10/3 থাকলো, এটা হলো আমাদের কিউএল প্রাইম, এটা হলো 10/3QS। সো আমাদের এই গোলকে কতটুকু চার্জ আমাদের ইয়াতে ছিল শুরুতে, মানে ফাইনালি কতটুকু তলমাত্রিক ঘনত্ব হবে সেইটা আমরা এখান থেকে বের করলাম, ঠিক আছে? বলো তো, তাহলে এবার আমাদের কাজ হচ্ছে কিউএল প্রাইমটা যেহেতু বের করে ফেলছি, এই যে দেখো কিউএল প্রাইমটা যেহেতু আমরা বের করে ফেলছি, এবার আমাদের কাজ হচ্ছে সিগমা এলটা বের করা। তাহলে দেখো সিগমা এল এটা সমান সমান কিউএল প্রাইমের জায়গায় নিয়ে চলে আসব এই যে যেটা পেলাম সেটাকে, নিয়ে চলে আসব ডিভাইডেড বাই, বলো তো 4πr², এটাকে আমি একটু আলাদা রাখলাম, হ্যাঁ 4πr² আলাদা রাখলাম। আর এখানে 4πr² বাইরে চলে গেলে ভিতরে কত থাকে, 2² থাকে। বলো তো ভাইয়া এই টার্মটার সাথে কি আমরা পরিচিত কি না? কিউএস মানে হচ্ছে শুরুতে চার্জ কত ছিল, ডিভাইডেড বাই 4πr², এটা মানে কিন্তু আদি সিগমা। তাহলে কত আসে, এটা হলো 4, তাহলে 3 × 4 = 12, 10/12 ইন্টু সিগমা শুরুতে যেটা ছিল সেটা। সো সিগমা এল সমান সমান হচ্ছে 5/6 ইন্টু সিগমা, 5/6 ইন্টু সিগমা। বুঝতে পেরেছ? সো এটা হলো আমাদের সিগমা এল। ইনিশিয়ালি দুইটা ডিফারেন্ট চার্জের গোলক স্পর্শ করানোর পর কি এদের মধ্যে চার্জ ইকুয়াল হতে পারে? অবশ্যই হতে পারে। বলো তো কোন ক্ষেত্রে চার্জটা সমান সমান হবে? বলো তো কোন ক্ষেত্রে চার্জটা সমান সমান হবে? চার্জের ডিস্ট্রিবিউশন, মানে ধরো এক পাশে ছিল 10 কুলম, এক পাশে ছিল 20 কুলম, তো সমান সমান হবে কখন? 10 আর 20 যোগ করলাম 30, ডিভাইডেড বাই 2 15, 15 15 কখন হবে? গুড, ওয়াসিক অ্যান্সার দিছে যে আর যদি সেম হয় তাহলে হবে, আর যদি সেম হয় তাহলে হবে। দেখো এই জিনিসটা একটু বলি আমাদের, বলো তো এই যে কোনো একটা চার্জের পরিমাণ, ধরো এই যে আমাদের Q1 প্রাইম, এটা সমান সমান কি দেখছিলাম আমরা, R1 ডিভাইডেড বাই R1 প্লাস R2 ইন্টু কিউ টোটাল, এইটা, এবং Q2 প্রাইম R2 ডিভাইডেড বাই R1 প্লাস R2 ইন্টু কিউ টোটাল। যদি আমাদের Q1 প্রাইম এবং Q2 প্রাইম পরস্পর সমান হতে হয়, মানে চার্জ দুইটা একদম সমান সমানভাবে বণ্টিত হয়ে গেল, যদি এরকম হতে হয় তাহলে কিন্তু লক্ষ্য করো আমাদের অবশ্যই তাদের এই যে কিউ টোটাল কাটা, R1 R2 কাটা, তাহলে R1 এবং R2 পরস্পর সমান হতে হবে। সো যখন দুইটা গোলকের ব্যাসার্ধ সেম হবে তখন কিন্তু তারা সমান সমানভাবে চার্জগুলা বন্টন করে ফেলবে। 9 10-এ আমরা এই রকম ম্যাথ করতাম। 9 10-এ আমাদের বলে দিত যে এখানে একটা গোলক আছে, একই রকম এখানে একটা গোলক আছে, এইখানে আছে হলো 10 কুলম আর এইখানে আছে হচ্ছে 20 কুলম, এদেরকে যখন আমরা সংযুক্ত করে দিলাম তখন তাহলে দুইটার মধ্যে কতটুকু চার্জ জমবে। তো তখন আমরা এটা বলতাম যে হ্যাঁ এই যে দেখেন যখন এটাকে আমরা চার্জিত করে দিব, এটা 20 আর 10 যোগ করে 2 দিয়ে ভাগ, এটা হয়ে যাবে 15, এটাও হয়ে যাবে 15। সো আমরা এরকম ভাবে চার্জ সমান সমান হবে এরকম করে ম্যাথ করতাম। ছোটবেলায় তারা তো বুঝতাম না যে বিভব সেম থাকবে হাবিজাবি, বুঝছো? সো ছোটবেলায় যেটা করতাম গোলক দুইটা সেম থাকতো, এটা মেনশন করা থাকতো যে গোলক দুইটা সেম। সো সেম গোলক যদি থাকে, একই ব্যাসার্ধের গোলক যদি থাকে তাহলে চার্জগুলো সমান সমানভাবে দুইটা ভাগে ভাগ হয়ে যাবে। বুঝতে পেরেছেন? ওকে, সো আমরা এর মধ্যে এই চ্যাপ্টার শেষ করে ফেললাম আলহামদুলিল্লাহ। আমরা কিন্তু
যত টাইপের কন্টেন্ট আছে সব দেখছি। কোন টাইপের কন্টেন্ট দেখছি? যেগুলো আমাদের বোর্ড পরীক্ষায় আসার জন্য মাস্ট এবং যেগুলো আমাদের অ্যাডমিশনে আসার জন্য গুরুত্বপূর্ণ। অ্যাডমিশনের কোনো টপিক কিন্তু বাদ যায় নাই, সব টপিক কাভার্ড। সো আমাদের মানে আমরা তো প্রচুর প্র্যাকটিস করছিও, সিকিউ প্রবলেম, এমসিকিউ প্রবলেম এবং তারপরে হচ্ছে আমাদের অ্যাডমিশনের প্রবলেমগুলা। সো তোমাদের একটা আইডিয়া হয়ে গেছে যে কোন কোন টপিকগুলো গুরুত্বপূর্ণ। তবুও যদি একবার একটু ছোট্ট করে রিক্যাপ করে দেই, খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে ক্যাপাসিটরের পার্টটা, তারপর প্রাবল্য বিভব নির্ণয়, আর হচ্ছে আমাদের ওই যে ডাইপোল যেটা ছিল, ডাইপোলটা তো অত গুরুত্বপূর্ণ না, মেইনলি হচ্ছে প্রাবল্য নির্ণয়, বিভব নির্ণয়, এদিকে হচ্ছে ধারক। মূলত এই তিনটা টপিক আমাদের এই চ্যাপ্টারের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ, বুঝছো? ঠিক আছে, এগুলা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। ফ্লাক্স, তড়িৎ ফ্লাক্স এত গুরুত্বপূর্ণ না। আমাদের ওই যে গাউস ল দিয়ে যেটা আছে, ওই গাউস ল থেকে ওই যে আমাদের ফাঁপা সিলিন্ডার থেকে ওই যে বাইরে বিভব এত, ভিতরে বিভব কত, বাইরে প্রাবল্য এত, ভিতরে প্রাবল্য কত, এইটুকুই সবচেয়ে বেশি আসে। আমি তো নিরেট গোলকের জন্যও দেখাইছি, নিরেট গোলকেরটা অতটা আসে না পরীক্ষায়, জাস্ট জেনে রাখার জন্য দেখাইছি আর কি। এবং যে টাইপের শর্টকাট ট্রিক্সগুলো দেখানো হয়েছে ওইগুলা কিন্তু বেশ ইউনিক, এগুলো একটু চর্চায় রেখো, অ্যাডমিশনের সময় কাজে লাগবে ইনশাল্লাহ। ঠিক আছে, তাহলে আমরা আজকে এখানে শেষ করছি। তোমাদের সাথে আবার ইনশাল্লাহ আগামী সপ্তাহে দেখা হবে। আর তোমাদের কোনো প্রশ্ন থাকলে তোমরা একটা এখন পোস্ট দিতেছি, ওই পোস্টের নিচে জানাও। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ, টাটা।